আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের এক্সপেরিমেন্ট শুরু করে দিই। এখন দেখেন আমাদের এই এক্সপেরিমেন্ট যে থার্ড এক্সপেরিমেন্টটা, সেটার নাম হচ্ছে লোড ফ্লো স্টাডি অফ আ পাওয়ার সিস্টেম ইউজিং পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস ফ্রেমওয়ার্ক। অর্থাৎ আমরা একটা নতুন সফটওয়্যার শিখব। নতুন সফটওয়্যার কীভাবে অপারেট করতে হয় সেটা দেখবো। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে PSEF। অর্থাৎ এইটার পুরো রূপটা কি বেসিক্যালি দেয়া আছে। আমি শর্টে বলি, লোড ফ্লো স্টাডি বা পাওয়ার ফ্লো স্টাডি জিনিসটা আসলে কি সেটা আমরা হচ্ছে অলরেডি একটু টাচ করছি, তাই না? আমরা চ্যাপ্টার 9 যে আছে আমাদের, অর্থাৎ এই গ্রিনজারের বইয়ের যে চ্যাপ্টার 9, ওইখানে আমরা পাওয়ার ফ্লো সলিউশন দেখা শুরু করছিলাম না? এই দেখা শুরু করছিলাম কি? চ্যাপ্টারটার নাম ছিল কি? পাওয়ার ফ্লো সলিউশন। ওইখানে সিনারিওটা কি ছিল? যে সাপোজ আপনার যদি মনে করেন ধরলাম 4 বাসের একটা সিস্টেম আছে, কি এরকম কানেক্টেড, এরকম কানেক্টেড, এরা আবার ইন্টার কানেক্টেড, আবার এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড। এই বাসটাই আমি হচ্ছে টার্গেট দিয়েছিলাম 4 নম্বর বাস, 3 নম্বর বাস, 2 নম্বর বাস, 1 নম্বর বাস, ঠিক আছে? তো এটা হচ্ছে তার সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এখন খেয়াল করে দেখি এই 4 বাসের সিস্টেমে আমাদের কি এটা জানা প্রয়োজন না যে কোন লাইন দিয়ে বেসিক্যালি কত কারেন্ট ফ্লো হচ্ছে বা কত পাওয়ার আদান প্রদান হচ্ছে একটা বাস থেকে আরেকটা বাসে। সাপোজ এই বাসে যদি জেনারেটর কানেক্টেড থাকে, এই বাসের ভোল্টেজ কত, ফেজ অ্যাঙ্গেল কত, প্রতিটা বাসের ভোল্টেজ, ফেজ অ্যাঙ্গেল এগুলো তো আমাদের জানার প্রয়োজন, তাই না? এইগুলো জানার জন্য বেসিক্যালি আমরা কি করি? পাওয়ার ফ্লো সলিউশনটা থেকে এগুলো জানতে পারি। তো পাওয়ার ফ্লো সলিউশন করার আগে আমার তো আগে ইকুয়েশন ক্রিয়েট করা দরকার, তাই না? ইকুয়েশন আমরা আসলে ক্রিয়েট করছিলাম যে এরকম একটা ইকুয়েশন আসছিল যে আইতম বাসে ইনজেক্টেড পাওয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ k 1 থেকে n y i k v k v i cos theta i k plus delta k minus theta k delta i। আবার q এর জন্য ছিল জাস্ট কত যায় কি sin, আর সামনে একটা মাইনাস। আমি আপনাদেরকে টার্গেট কোশ্চেনে জাস্ট বলছিলাম এই পোলার ইকুয়েশনটা লিখতে, ডেরিভেশন চাই না। সবাই ডেরিভেশন শুরু করে দিয়েছে। আমি বলছি জাস্ট পাওয়ার ফ্লো এর যে পোলার ফর্ম ইকুয়েশন দুটো আছে এটা লেখেন, ডেরিভেশন চাই না। শুধু ওই দুটো লিখলেই আপনি ধীরে ধীরে পেয়ে যাবেন। এরপরে সিগনিফিকেন্সের জন্য আর হচ্ছে কোন প্যারামিটার এগুলো রিলেট করে এটার জন্য ঠিক আছে, চার্জ করে। আচ্ছা, সো এই ইকুয়েশনটা যখন আমি সলভ করব, বেসিক্যালি আমি কি পাবো? ভ্যালুগুলো পেয়ে যাব, পাওয়ারের ভ্যালু পেয়ে যাব, ভোল্টেজের ভ্যালু পেয়ে যাব। এখন ঝামেলাটা হচ্ছে না, এই ইকুয়েশনটা নন লিনিয়ার ইকুয়েশন। এগুলা ভ্যারিয়েবল সংখ্যা এত বেশি। দেখেন 4টা বাসের জন্য এই আই 1 হবে, 2 হবে, 3 হবে, 4, ঠিক আছে? তারপর হচ্ছে কে এর মান, ভালো খেয়াল করে দেখেন প্রত্যেকটা বাসের এই প্রথম বাসের জন্য আবার কে এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত নিব। তার মানে এখানে 1 2 3 4 প্রত্যেকটা বাসের জন্য আমার ভোল্টেজ কি করতে হবে? সাম নিতে হবে। তার মানে একটার ভিতর আরো 4টা করে ভোল্টেজ আমার ইনক্লুড করে, তার মানে আমি বুঝাতে যাচ্ছি যে ইকুয়েশনটা সলভ করা একটু লেন্দি প্রসেসর চলে যেতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা আসলে নন লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য যে আমাদের মেথডগুলো আছে, নিউটন র্যাফসন মেথড, গস সিডেল মেথড বা ফাস্ট ডিকাপলড মেথড, এই মেথডগুলো আমরা থিওরিতে আমাদের দেখার কথা, তাই না? নেক্সট ক্লাস থেকে আমরা দেখা শুরু করব। এখন এই এক্সপেরিমেন্টাল স্কিল কি করবে আমাদেরকে? এই এক্সপেরিমেন্টের মূল উদ্দেশ্যটা হলো যে এই যে বাস সিস্টেমটা আছে না, আমি তো জানি যে এই সিস্টেমটা প্যারামিটারগুলো বা যে জিনিসগুলো আমার মান জানা দরকার, সেই মানগুলো জানার জন্য আমার এই ইকুয়েশনটা সলভ করতে হবে। তাই আমি মাত্র বুঝলাম যে এই ইকুয়েশনটা সলভ করা একটা লেন্দি প্রসেস। হোয়াট অ্যাবাউট আমি যদি কম্পিউটারকে দিয়ে করি, তাহলে আমার কাজ তাড়াতাড়ি হবে না? আমার কাজ তাড়াতাড়ি হবে কিনা? লিটারালি পিসের এই কাজটাই আমরা আজকে করব। অর্থাৎ আমরা একটা পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক ডেভেলপ করে পিসেফকে দিব। পিসেফ আমাকে নিমিষের মধ্যে সে যা যা আমার ভ্যালু জানা দরকার সেটা আমরা করব। পিসেফ কিভাবে এই কাজটা করলো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে এই ইকুয়েশনটা কিভাবে সে সলভ করলো, ওইটা আমরা থিওরি ক্লাসে দেখব। এটা আমাদের ল্যাব ক্লাসের বিষয়। বাট ল্যাব ক্লাসে আমরা দেখব
পিসেফের থ্রুতে বেসিক্যালি কিভাবে সলভ করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে লোড ফ্লো স্টাডি, অর্থাৎ কোন লাইনে কত লোড আছে, কোন বাসে কতটুকু ভোল্টেজ আছে, এইগুলো স্টাডি করেই আমাদের আজকের মেইন উদ্দেশ্য। এবং আমরা দেখব যে এইটার থ্রুতে পুরো পাওয়ার সিস্টেম নেটওয়ার্কটা বেসিক্যালি একটা স্টেবল অপারেশন থাকবে নাকি একটা আনস্টেবল অপারেশন থাকবে। মনে রাখবেন, পাওয়ার সিস্টেম নিয়ে অপারেট করার সময় আমরা সাধারণত দুইটা কন্ডিশনের কথা খুব বারবার আসে। একটা হচ্ছে ট্রানজিয়েন্ট, দেখা যাচ্ছে লেখা, হ্যাঁ ট্রানজিয়েন্ট, আর হচ্ছে স্টেডি স্টেট। স্টেডি স্টেট, ট্রানজিয়েন্ট এবং স্টেডি স্টেট, এই দুইটা অবস্থার মধ্যে পার্থক্য কি বা এই দুইটা নামের অর্থ কি কেউ বলতে পারবো? হ্যাঁ, কি অবস্থা? সাম্যাবস্থা। আচ্ছা ঠিক আছে, আপনি খুব কাছাকাছি গেছেন, ভয় পেলে হবে না, আপনার মাথায় যে আইডিয়াটা আসছে আইডিয়াটা শেয়ার করছেন। আচ্ছা, সো ট্রানজিয়েন্ট অবস্থাটা হচ্ছে খুবই অল্প সময়ের জন্য একটা অ্যাবনর্মাল কন্ডিশন। কিভাবে? সাপোজ আমার পুরো সার্কিটটি অফ আছে, আমি হঠাৎ করে সুইচ অন করলাম, তাহলে সুইচ অন করার সাথে সাথে কয়েক মিলি সেকেন্ড যাবত সার্কিটের মধ্যে কি পাওয়ার ফ্লো করা শুরু করবে না? তখন যে অবস্থাটা হবে, আর 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে পাওয়ার চলতেছে, 3 ঘন্টা পর আমি যদি সার্কিটগুলোর ভ্যালু, কারেন্ট ভোল্টেজের ভ্যালুগুলো নেই, তখন কি সেম অবস্থা হবে না? অর্থাৎ সাডেন একটা কেসে কোনো একটা কিছু চেঞ্জের কারণে, সার্কিটের মধ্যে কোনো কিছু একটা চেঞ্জের কারণে পুরো সিস্টেমের মধ্যে যে চেঞ্জটা আসবে বা অল্প সময়ে যে চেঞ্জটা আসবে, সেটাকে আমরা ট্রানজিয়েন্ট অবস্থা বলি। আর স্টেডি স্টেট হচ্ছে নরমাল অপারেশন, অর্থাৎ অনেকক্ষণ ধরে চলতেছে বা স্বাভাবিক অবস্থায় যেই কন্ডিশন এসে চলে সেটা হচ্ছে স্টেডি স্টেট। একদম মানে সহজ ভাষায় বলতে গেলে, আমি ডিটেলসে গেলে আর ডিটেলস ডেফিনিশন এগুলো আসবে। আচ্ছা, আমরা বেসিক্যালি স্টেডি স্টেট অবস্থাটা নিয়ে আলোচনা করব। পিসেফে আমরা স্টেডি স্টেট অবস্থাটা দেখব। আমরা দেখব যে নরমাল কন্ডিশনে সে যেভাবে চলার কথা ওইভাবে আসলে সে চলতেছে, হ্যাঁ, অ্যাবনর্মাল কন্ডিশনটা আমরা আবার অ্যানালাইসিস করব। আচ্ছা, তো আমরা কি ক্লিয়ার যে বেসিক্যালি কিভাবে আমাদের কাজটা করতে হবে? আচ্ছা, তো এই কাজটা যদি আমরা করে ফেলতে পারি, এখন হচ্ছে আমরা পিসেফ শেখা শুরু করব। হ্যাঁ, আচ্ছা, তো এখন বেসিক্যালি আমাদের কাজ হচ্ছে আমরা সিমুলেশনটা দেখব। আচ্ছা, তো আমরা তো বলতেছি পিসেফ দেখব, পিসেফ দেখার আগে আমাকে তো পিসেফ সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, তাই না? দেখুন সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, তারপর দেখেন পিসেফ সফটওয়্যারটা এখানে দেয়া আছে, মানে আমি প্যানড্রাইভগুলো এখানে রাখছি, আপনারা আপনাদের প্যানড্রাইভ দিয়ে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আর এটা বেসিক্যালি হ্যাঁ ক্র্যাক ভার্সনটা আপনাকে ক্র্যাকটাই যেটা আছে ওইটা আমি একটা ভিডিও দিয়ে দিব কিভাবে ইনস্টল করতে হয়, সেটা দেখে বেসিক্যালি ইনস্টল করতে হবে। আর এই ফোল্ডারটার ভিতরে একটা টিউটোরিয়াল গাইড আছে, অর্থাৎ এইটা বেসিক্যালি আমার টিচারের করা, এটা থেকে বেসিক্যালি আমি শিখছি, একদম খুবই সহজ করে স্টেপ বাই স্টেপ বলে দেয়া আছে কিভাবে পিসেফটাকে কাজ করতে হবে। হাসিবুল আলম স্যারের এটা করা, সো ওনাকে ক্রেডিটটা দিয়ে দিলাম। তো এইভাবে বেসিক্যালি ধরে ধরে কোন অপশনে কি আসবে, ওইখানে কিভাবে যেতে হবে, এখানে ডিটেইলস বড় না এখানে দেয়া আছে। ঠিক আছে, আজকে তো আমি দেখাই দিবই, কিন্তু এরপরে হতে পারে না যে বাসায় যে আপনি ভুলে গেছেন একটা দুইটা স্টেপ, তো তখন এই ভিডিওটা দেখে আপনি ডিটেইলস জিনিসটা বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে এই জিনিসটা দেখা শুরু করব। এখন খেয়াল করে দেখেন এই অ্যানালাইসিস আমার কেন লাগবে। অলরেডি আমি বলেছি যে আমার পাওয়ার সিস্টেমের প্রতিটা বাস, প্রতিটা লাইন কিরকম কারেন্ট ক্যারি করছে, ভোল্টেজ কেমন, কিরকম পাওয়ার ক্যারি করছে, এই জিনিসগুলো জানার জন্য আমার পাওয়ার সিস্টেমের অ্যানালাইসিসের দরকার আছে। সে সাপোজ আমি হচ্ছে একটা পাওয়ার সিস্টেম বিল্ড করতে চাই, সাভারে একটা ড্যাফোডিলে একটা পাওয়ার প্ল্যান্ট স্থাপন করলাম, ড্যাফোডিলে আরেকটা সাবস্টেশন দিয়ে আমি কি করে দিলাম, ঢাকার মনে করেন হচ্ছে গুলিস্তানে আরেকটা লাইন দিলাম, মানে আরেকটা সাবস্টেশন বসায় ওইখানে ডিস্ট্রিবিউট করলাম। আবার মনে করেন ঢাকার গুলিস্তান নিছি, এইখান থেকে মনে করেন আবার একটা বাইপাই নিছি, তো দুইটা জায়গায় আমি এভাবে ট্রান্সমিট করলাম। এখন খেয়াল করে দেখেন এই যে পাওয়ার সিস্টেমটা আমি ডেভেলপ করবো বা এই ছোট্ট একটা নেটওয়ার্ক যে ডেভেলপ করবো, এখানে জেনারেটর বসাবো, ট্রান্সফরমার বসাবো, লাইন বসাবো, আরো অনেক কিছু আছে, সাবস্টেশন আরো অনেক কিছু আছে, ট্রান্সফরমার
এইগুলো যে ভালোভাবে কাজ করবে, যে আমি যে ভ্যালুগুলো চুজ করে এইগুলা সেট আপ করবো, এইগুলো যে পুরো সিস্টেমটাকে স্টেবল রাখবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি 50 থাকবে, এটার জন্য আগে একটা টেস্ট রান করে দেখা দরকার না? এই টেস্ট রানটা বেসিক্যালি আমরা এমপিসিতে করতে পারি, যে আমি যে সিস্টেমটা ডিজাইন করতেছি ওই সিস্টেমটা আসলে স্টেবল হবে কিনা সেটা দেখার জন্য বেসিক্যালি আমরা হচ্ছে এটা করে টেস্ট করি। আচ্ছা, সো এই সিস্টেমটা সেট আপ করার আগে যেই ফিজিবিলিটিটা বা এটা কাজ করবে কিনা এই অ্যানালাইসিসটা আমি পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস ব্যবহার করে পিসেট দিয়ে করতে পারি, ঠিক আছে? এখন হোয়াট অ্যাবাউট মনে করেন আমি দেখলাম যে আমার যে সিস্টেমটা আমি ডেভেলপ করছি এটা স্টেবল এবং খুব ভালোভাবে কাজ করতেছে। হোয়াট অ্যাবাউট আবার আমার দরকার পড়লো যে মনে করেন সাভারের একটা প্রত্যন্ত অঞ্চলে আমার নতুন পাওয়ার দিতে হবে। মনে রাখবেন যদি হালকা একটু চেঞ্জও আমি করি পাওয়ার সিস্টেমের কোনো একটা অংশে, ওইটার ইফেক্ট পুরো পাওয়ার সিস্টেমে পড়বে। তার মানে নতুন একটা জেনারেশন, অর্থাৎ আমি এক্সটেনশন করতেছি, অর্থাৎ নিউ জেনারেশন সাইট তৈরি করতেছি, বা কোনো কারণে আমার লোডের গ্রোথ হইলো, মানুষ অনেক বেশি বিদ্যুৎ ইউজ করতেছে, বা নতুন একটা হাই লোডের ইকুইপমেন্ট আমার গ্রিডে যোগ হয়েছে, এই জিনিসগুলো কি পুরো পাওয়ার সিস্টেমে ইফেক্ট ফেলবে না? তখনও আবার আমার ফিজিবিলিটি স্টাডি করে দেখতে হবে, অর্থাৎ পাওয়ার ফ্লো স্টাডি করে দেখতে হবে যে এইগুলো অ্যাড করার পরেও আমার পাওয়ার সিস্টেম স্টেবল থাকবে কিনা। যদি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে আমার ওইভাবে ব্যবস্থা নিতে হবে যে এইগুলো অ্যাড করার জন্য কি ধরনের ব্যবস্থা নিতে সিস্টেমটা স্টেবল হবে। আমি বুঝতে পারতেছি সিমুলেশন বেসড কাজগুলো। এখন প্র্যাকটিক্যাল আর সিমুলেশন বেসড কাজে তো কিছু পার্থক্য হয়, তাই না? আমরা আপাতত আইডিয়াল কেস সিমুলেশনটাই দেখি, পরবর্তীতে আমাদের সুযোগ হলে আমরা প্র্যাকটিক্যাল কেসগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে। সো এটাই বেসিক্যালি ছিল আমাদের উদ্দেশ্য, যে কিভাবে আমরা এই জিনিসগুলো বেসিক্যালি হচ্ছে কেন দেখতেছি বা কিভাবে দেখতেছি। এখন খেয়াল করে দেখেন, একটা ডেমো পাওয়ার সিস্টেম তো আমার লাগবে, তাই না? আমরা হচ্ছে 7 বাসের একটা সিস্টেম নিব, 7টা বাসের একটা সিস্টেম। এখানে বেসিক্যালি এই হাবিজাবি জিনিসগুলো বলা আছে, যেটা আমি আপনাকে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। এইটা দেখে না বুঝলেও সমস্যা নাই, আপনি এখান থেকে বুঝবেন। আর বেসিক্যালি আমি তো দেখাই দিব। এই সিস্টেমটা বেসিক্যালি আমরা আজকে ইমপ্লিমেন্ট করব। এখানে কয়টা বাস আছে? 7টা। দেখেন 1, 2 বাসের মাঝখানে একটা ট্রান্সফরমার আছে, আর 1 এর মধ্যে একটা জেনারেটর আছে, 2 আর 4 এর মধ্যে একটা ট্রান্সমিশন লাইন আছে, 4, 3 এর মাঝখানে ট্রান্সফরমার, আবার 3 এর সাথে কি জেনারেটর, আবার 3 এর সাথে কি লোডও আছে। এই আরোগুলো কি নির্দেশ করে? লোড। 4 এর সাথে কি লোড আছে, আবার 4 এর সাথে 7 কানেক্টেড, আবার 7 এর সাথে 6 কানেক্টেড, আবার 7 এ কি আছে? লোডও আছে। 5, 6 বাসের মাঝখানে একটা ট্রান্সফরমার আছে, আর জেনারেটর 5 বাসের সাথে কানেক্টেড, 5 এর লোড আছে, 6 এর লোড আছে, আবার 6 আবার 2 এর সাথে কানেক্টেড। এইটা হচ্ছে আমার 7 বাসের একটা সিস্টেম। এখন আমাকে এইটা পিসের মধ্যে ইনপুট দিয়ে দেখতে হবে যে এই সিস্টেমটা আসলে স্টেবল কিনা। এখন ইনপুট দেওয়ার জন্য আমার প্রতিটা প্যারামিটারের ভ্যালু জানা দরকার আছে। এই ভ্যালুগুলো এখানে অর্থাৎ বাসের ভোল্টেজ কত, অপারেটিং ভোল্টেজ কত, বেস ভোল্টেজ কত, ট্রান্সফরমারের প্রাইমারি কত, সেকেন্ডারি কত, কোন বাস থেকে কোন বাসের মধ্যে আছে রেটিং কত, পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স কত, রিঅ্যাক্টেন্স টু রেজিস্ট্যান্স রেশিও কত, স্ট্যান্ডার্ড লিমিট কত, অর্থাৎ প্রচুর ডাটা আসলে আমাকে ইনপুট দিতে হবে। অর্থাৎ এই পিসেফের একটা বড় কাজ হচ্ছে এখানে ডাটা ইনপুট দেওয়াটা মেইন কাজ। মানে মেইন কাজ বলতে খুব কষ্টকর কাজ। এখানে অনেক ডাটা আমাকে ইনপুট দিয়ে তারপর অ্যানালাইসিস করা হয়। সো চলে আমরা একটা অনেক কিছু দেখলাম, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করি। সো আমরা হচ্ছে পিসেফটা ইনস্টল আমাদের করা আছে, এখানে আমরা পিসেফটা অন করব। আচ্ছা, এরকম একটা ডায়লগ আসবে। এখানে বেসিক্যালি সবগুলো আমরা
না থাকে তাহলে চেক করে ক্লিক করব, তারপর আমরা হচ্ছে ওকে দিব। হ্যাঁ, ওকে দিলে আমাদের পিসে চালু হয়ে গেছে। এরপর দেখেন এখানে আমরা দুই ধরনের মানে মেথডের থ্রুতে অ্যানালাইসিসটা করতে পারি। একটা হচ্ছে আমরা চাইলে এরকম ডায়াগ্রাম, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করে দিতে পারি পিসেফকে উইথ প্রপার ভ্যালুস, সে আমাকে সলভ করে দিবে। অথবা আমি এরকম টেবিল ফরম্যাটে তাকে ডাটা দিয়ে আমরা অ্যানালাইসিসটাও কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, আমরা বেসিক্যালি টেবিল ফরম্যাটে ডাটা দিয়ে অ্যানালাইসিসটা করব, ওইটা কম্পারেটিভলি মাচ মোর ইজিয়ার ড্রয়িং করার জন্য। আচ্ছা, মানে আমার কাছে মনে হচ্ছে ইজিয়ার। সো আমরা হচ্ছে পিসেফে চলে যাই। পিসেফে আসলাম, এইখানে প্রথমে আপনাকে আসতে হবে ইনিশিয়াল কিছু কাজ আছে, ডাটাবেস সেট করা বা হচ্ছে ডাটাবেসের ডিরেক্টরিতে সেভ করা। পিসেফ খুবই লাইট একটা সফটওয়্যার, এটা মনে হয় কত 84 না 85 MB একটা ফাইল, খুবই লাইট সফটওয়্যার, অনেক আগে, এটার ভার্সন 2.81। সমস্যাটা হচ্ছে এটাতে যদি একটু বেশি লোড দেন বা একটু বেশি প্রেশার করে সফটওয়্যারটাতে, এটা ক্র্যাশ করে। এই কারণে অবশ্যই ডাটা ইনপুট দেওয়া নির্দিষ্ট সময় পর পর ডাটাগুলো সেভ করে রাখবেন। বুঝতে পারতেছি, সেভ করে ফেলবেন ফাইলটা। আর যদি এমন হয়ে যায় যে পুরো ডাটা দেওয়ার পরও আপনি সেভ করেন নাই আর ক্র্যাশ করছে, তো মনে রাখবেন আবার আপনাকে কাজটা করতে হবে। বুঝতে পারছি, আবার কাজটা করতে হবে। এই কারণে পিসেফে আবার কিছু সমস্যা আছে। আপনি যদি ডাটা ইনপুট দেওয়ার ধারা, একটা নির্দিষ্ট ধারা মেনটেন না করেন, ওইটাও অনেক সময় সমস্যা করে। আর যে কোনো ফাইল যদি আমি সেভ করি, কোনো স্পেস দিব না ফাইলের টেবিলে। আমি বুঝতে পারছি, মানে এগুলো কেন হয় এটার প্রপার রিজনিং আমার জানা নাই, বাট ঝামেলা করে, অনেক সময় ঝামেলা করে এই সফটওয়্যারটা। সো দ্যাটস ওয়াই আমি আপনাকে ওই ওষুধগুলো বলে দিচ্ছি, যে ওষুধগুলো অ্যাপ্লাই করলে পিসেফ সাধারণত আপনাকে সমস্যা দিবে না। বুঝতে পারছি, মন করা এই সফটওয়্যারটা চালাতে গেলে আপনি অনেক প্রবলেম ফেস করবেন। আচ্ছা, এখন খেয়াল করে আমরা দেখি, আমরা হচ্ছে ফাইলে যাব, ফাইলে যে নিউ স্টাডি ওপেন করব। ঠিক আছে, নিউ স্টাডি ওপেন করার পর এখানে দেখেন টেবুলার ফরম্যাট আছে, ওয়ান লাইন ডায়াগ্রাম বা সিঙ্গেল লাইন ডায়াগ্রামেরও কি অপশন আছে। আমরা কি ফরম্যাটে করব বলেছিলাম? টেবুলার ফরম্যাট। ইউজ টেবুলার ফরম্যাট, ওকে দিলাম। এরকম একটা উইন্ডো অলরেডি খেয়াল করে দেখেন, আমাদের কি নতুন করে ক্রিয়েট করব না, আমাদের কি আগে ক্রিয়েট করা আছে? মানে অন্য দুই সেকশনের জন্য আমি করে রাখছিলাম, বাট আপনাদের জন্য তো করি নাই, সো আমরা নতুন থেকেই করতেছি। ঠিক আছে, সো ক্রিয়েটিং নিউ নেটওয়ার্কে ওকে দিই, ডিফল্ট বাস 1 থাকবে। এখানে চলে আসে। এখন খেয়াল করে দেখেন এখানে বাসের ইনফরমেশন যাচ্ছে। খেয়াল করে দেখেন এখানে একটা উইন্ডো আছে, বলছে পাওয়ার ফ্লো অ্যানালাইসিস। এখানে অ্যানালাইসিসের ধরনটা সেট করা আছে, কোন ধরনের অ্যানালাইসিস বেসিক্যালি আমি করতে যাচ্ছি। আমরা তো পাওয়ার ফ্লো সলিউশনই করব, তাই না? তো আমরা পাওয়ার ফ্লো অ্যানালাইসিস যেটা ছিল সেটা ঠিক আছে, আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন একটা ট্যাব আছে, এই ট্যাবটা বলতেছে এটা হচ্ছে বাসের ট্যাব, আর এখানে বাসের নাম দিয়ে ডাটাগুলো ইনপুট দিতে হবে। আমরা আবার পিডিএফ এ চলে যাই। আমাদের বাস আছে কয়টা? 7টা। তাদের বেস ভোল্টেজ এবং অপারেটিং ভোল্টেজ দেওয়া আছে না, এগুলো আমাকে কি করতে হবে? ইনপুট দিতে হবে, টাইপ করে করে ইনপুট দিতে হবে। আমরা পিসিতে গেলাম, খেয়াল করে দেখি, একটু বড় করি উইন্ডোটা। একটু বড় করলাম। আচ্ছা, সো এখানে আমার বাসের নাম দিতে হবে, এটা হচ্ছে বললাম বাস B1। B1 দিলাম বাস, এক্সট্রা আইডি দরকার নাই, আমাদের জাস্ট দরকার হচ্ছে কত বেস ভোল্টেজ আর কত কি অপারেটিং ভোল্টেজ। সো বাকিগুলো আমরা ডিফল্ট ভ্যালুতেই রাখি। 11 হচ্ছে 11 kV এর মধ্যে অপারেটিং ভোল্টেজ তো সেম, বেস ভোল্টেজ আর অপারেটিং ভোল্টেজ সেম, আর পার ইউনিট মিনিমাম ম্যাক্সিমাম অন্যান্য প্যারামিটারগুলো ডিফল্ট ভ্যালুই আমরা রেখে দিই। এখানে হচ্ছে B2, B2 তে অপারেটিং ভোল্টেজ আমি যেহেতু আগে করছি আমার ভ্যালুটা মনে আছে 132, আমার অপারেটিং ভোল্টেজ 132। B3 এর জন্য এটা আবার হচ্ছে 11। B4 এর জন্য এটা হচ্ছে 132, এটা 132। B5 এর জন্য এটা হচ্ছে 11, এটা 11। B6 এর জন্য এটা হচ্ছে 132, এটা হচ্ছে
V7 এর জন্য এটা হচ্ছে এটা 132 এটা 132 ঠিক আছে। সো আমরা বাসের ডাটা ইনপুট দিয়ে দিই। এখন খেয়াল করে দেখি ক্রোনোলজিক্যালি ইনপুট দিলে এটা বেটা এরপর বলছে কি ট্রান্সফর্মার, অর্থাৎ আমার যে ট্রান্সফর্মারগুলো আছে এগুলো ইনপুট দিতে হবে। সো দেখেন এই ট্রান্সফর্মার T12 কোন বাসের মধ্যে আছে? 1 আছে। এই ইনপুটগুলো আবার দিতে হবে। এই ডাটাতে বেসিক্যালি এগুলাই দেয়া আছে। এই ডাটাতে বেসিক্যালি এগুলাই দেওয়া আছে। আপনি দেখেন যে ট্রান্সফর্মার 1 বাস 1 বাস 2 এর মধ্যে, ট্রান্সফর্মার 2 বাস 3 বাস 4 এর মধ্যে, তার প্রাইমারি কত সেকেন্ডারি কত, মোটামুটি সেম টাইপের ট্রান্সফর্মার প্রাইমারি সেকেন্ডারি রেশিও সেম, বাট তাদের রেটিং কি আলাদা। ঠিক আছে, আমরা হচ্ছে এই জিনিসটাই দেখব। P7 টিউটোরিয়াল সব সময় এফিশিয়েন্ট হয় যদি দুইজন একসাথে কাজ করে, একজন ডাটা বলে আরেকজন ইনপুট দেয়। এই টেবিলটা কেউ মোবাইলের ছবি তুলে আমাকে বলবেন একটু পর পর, বারবার পিডিএফটা ওপেন করা একটু করবেন। একজন ছবি তুলে নিয়ে যান, আমি যখন ডাটা ইনপুট দিব আপনি মোবাইলের ছবি দেখে দেখে আমাকে বলবেন, তাহলে আমাদের পিডিএফটা বারবার ওপেন করা লাগবে। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে পিসিতে আসলাম। এখন খেয়াল করে দেখেন বাসের ভ্যালু ইনপুট দেওয়া শেষ, আমরা নতুন কি দিব? ট্রান্সফর্মার। ট্রান্সফর্মারটার টাইপ ছিল ফিক্সড ট্যাপ, অর্থাৎ তার ট্যাপিংটা ফিক্সড, অর্থাৎ রেশিও আমি ভ্যারিয়েবল বা চেঞ্জ করব না, ফিক্সড ট্যাপে রাখতে চাই। এইখানে দেখেন আরেকটা উইন্ডো আছে, পাওয়ারফুল অ্যানালাইসিসের উপরে আরেকটা উইন্ডো আছে, সেইটাকে ক্লিক করলে আপনি ইকুইপমেন্ট সিলেক্ট করতে পারবেন। এতক্ষণ বাসের ভ্যালুগুলো ইনপুট দিয়েছি, এখন কিসের ভ্যালু ইনপুট দিব? ফিক্সড ট্যাপ ট্রান্সফর্মার। এই যে ফিক্সড ট্যাপ এক্সএমআর মানে ট্রান্সফর্মার এটা আছে। এখন টেবিল ওপেন করার জন্য এই যে টেবিল শো আপ, মানে শো টেবিল ক্লিক করব, দেখেন ফিক্সড ট্যাপে কি হয়ে গেছে, একটা নতুন টেবিল তৈরি হয়েছে। এখন ট্রান্সফর্মারের আইডি দিব, ধরলাম প্রথম ট্রান্সফর্মার T1, এটা কত বাস থেকে কত বাসে? বাস 1 থেকে বাস 2 এর মধ্যেই আছে। এখন এইখানে দেখেন ডাটাবেস আইডি, অর্থাৎ ট্রান্সফর্মারের যে আদার যে ইনফরমেশনটা এখানে ইনপুট আমাকে দিতে হবে। আমি এটা ক্লিক করলাম, ডিফল্ট ভ্যালু কিছু দেওয়া আছে, বাট আমরা নতুন করে আইডি ক্রিয়েট করে দিই। হ্যাঁ, ট্রান্সফর্মারটা ধরলাম হচ্ছে T1 আর 2 এর মাঝখানে আছে, তো T12 দিলাম। অলরেডি এক্সিস্ট। আচ্ছা, অলরেডি এক্সিস্ট করার কারণ কি? কারণ আসলে এই নামে আমি অলরেডি সেকশন বি নয়তো সেকশন A1 এর মধ্যে করাইছি। ঠিক আছে, আচ্ছা এইটা করার আগে আমরা একটা ইম্পর্টেন্ট কাজ করতে ভুলে গেছি, আমরা ফাইলটা সেভ করে নিই। ফাইলটা সেভ করতে হবে, ফাইলের নাম দিব আপনাদের হচ্ছে xp a একটু দেওয়া দরকার নেই, কারণ A1 এর আলাদা নাম দিয়ে A দিলেই আপনাদের হচ্ছে xp3a। আচ্ছা, সো এটা দিয়ে আমরা ফাইলটা সেভ করে দিলাম। এখন আমরা সেভ ডাটাবেস ডিরেক্টরিতে, আমরা যেহেতু সেম ডিরেক্টরিতে সেভ করেছি, দ্যাটস ওয়াই ডাটাবেস ডিরেক্টরিতে বেসিক্যালি অন্য নাম তারা চাচ্ছে, আমরা অন্য নাম দিলাম, দরকার হলে এটা বলতে T1। হ্যাঁ, ওকে দিলাম। এইটাও অলরেডি এক্সিস্ট, তার মানে এটা আমরা নিয়ে নিয়েছি। তাহলে হচ্ছে দিচ্ছি T আবার হচ্ছে XFR1, এটা নাই, তো এই নামটা অ্যাকসেপ্ট করছে। এখন আমাকে ট্রান্সফরমারের দেখেন প্রাইমারিতে 11 দেওয়া আছে, এই যে দেখেন প্রাইমারি ভ্যালুটা 11 দেওয়া আছে, সেকেন্ডারি ভ্যালুটা কি 132 দেওয়া আছে। কত ছিল ভ্যালু আমাকে দেখে বলেন? 132। রেটিং কত ছিল তখন ট্রান্সফরমারটা? 400। শিওর? আচ্ছা, তাহলে 400 দেওয়া আছে। কানেকশন কনফিগারেশনে আমার হাত দেওয়ার দরকার নাই। পজিটিভ সিকোয়েন্সের ইম্পিডেন্সের ভ্যালু কত? Z1 এর ভ্যালু কত? 0.015। 0.015, এই যে এখানে 0.015 দেওয়া আছে। X1/R1 এর ভ্যালু কত? 12.5 নাকি? এইটাও দেওয়া আছে। আর অন্য কিছু চেঞ্জ করা লাগবে না, প্রাইমারি ট্যাপিং 100% আসলে ফিক্সড ট্যাপ। ঠিক আছে, সো এটা আমরা ওকে দিয়ে দিলাম। তার মানে আমার প্রথম ডাটাবেস কি হয়ে গেল? ক্রিয়েট হয়ে গেল। এখন ট্রান্সফর্মার 2, ট্রান্সফর্মার 2 কোন বাস থেকে কোন বাস? বাস 3 আর 4। বাস 3 থেকে 4, বাস 4 ডাটাবেসটা ক্রিয়েট করি। এইটা রেটিং কত? 500। আর
0.012 আর রেশিওটা 12 শুধু 12 ঠিক আছে আমাদের ভ্যালু হয়ে গেছে তো আমরা এই xfr আইডিটা চেঞ্জ করছি নিউ আইডি ক্রিয়েট করে xfr2 সেভ করলাম ওকে দিয়ে দিলাম আমাদের এই ট্রান্সফর্মার 2 ডাটা সেভ হয়ে গেছে এখন হচ্ছে ট্রান্সফর্মার 3 সেভ করার পালা আমরা এন্টার দিলাম 3টা কোন বাস থেকে কোন বাস 5 থেকে 6 বাস 5 থেকে বাস 6 আছে ডাটাবেস আইডির সাথে নতুন ভ্যালুটা ইনপুট দিয়ে দিই xfr 3 কত রেডি 250 না 250 11 32 রেশিও সেম আছে জেনারেল ভ্যালু কত পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স কত 0.024 আর রেশিওটা 12 আচ্ছা ঠিক আছে আর কিছু চেঞ্জ করা লাগবে না ওকে দিয়ে দিলাম আচ্ছা আমার তিনটা ট্রান্সফরমারের ভ্যালু ইনপুট দেওয়া হয়ে গেছে এখন আমরা সিকোয়েন্সে দেখি এরপরে কিসের ভ্যালু ইনপুট দিতে হয় জেনারেটর এখানে ছবিটা তোলে আমি হেল্প করতে হবে তো বলতে বলতে সো এই সিকোয়েন্সে বেসিক্যালি আমরা জেনারেটরের ভ্যালুগুলো ইনপুট দিব বলা হয়েছে আচ্ছা সো আমরা আবার পিছনে চলে যাই এখন আবার আমরা কি যাব এই ইকুইপমেন্টে যাব জেনারেটর কোথায় জেনারেটর আবার জেনারেটরের একটা টেবিল তৈরি করব এই যে নতুন একটা টেবিল তৈরি হয়ে গেছে জেনারেটর আচ্ছা জেনারেটর হচ্ছে প্রথমটা G1 আইডি ক্রিয়েট করব কোন বাসের সাথে কানেক্টেড প্রথম জেনারেটরটা বাস 1 এ কানেক্টেড জেনারেটরের জন্য আমরা ডাটাবেস আইডিটা ক্রিয়েট করতে যাচ্ছি জেনারেটরের ভোল্টেজ কেবি কত 11 কেবি আচ্ছা এখানে 11 কেবি দেয়া আছে রেটিং কত 650 এখানে দেয়া আছে পাওয়ার ফ্যাক্টর এখানে হাত দেওয়া লাগবে না অ্যাক্টিভ জেনারেশন এইটাতে দিব না আমার হচ্ছে বারে ম্যাক্সিমাম মিনিমাম জেনারেশন আমি সেট করব না কারণ প্রথম জেনারেটরটা কি রেফারেন্স বাস বা স্ল্যাক বাসের সাথে কানেক্টেড থাকে না সুইং বাসের সাথে কানেক্টেড থাকে তো এটাকে আমরা সুইং জেনারেটর বলি কি সুইং জেনারেটরে আমরা পি আর কিউ এর ভ্যালু ফিক্স করে দেই না কারণ পুরো পাওয়ার সিস্টেমে ক্যালকুলেশন করে পি কিউ এর ভ্যালু যদি কোনো মিসম্যাচ হয় সেইটা আমরা সুইং বাসের সাথে অ্যাডজাস্ট করি ঠিক আছে যদি আমার দেখা যায় যে পাওয়ারের একটু বাড়তি প্রয়োজন সুইং বাস থেকে সেটা নিয়ে আসবো আর যদি দেখি পাওয়ার কমানোর দরকার তো সুইং বাসে কি করব কমাই দেব আমি বুঝতে পারছি তো দ্যাটস ওয়াই এই পার্টিকুলার জেনারেটরটা স্পেশাল কারণ এটা এক নম্বর বাস বা সুইং বাসের সাথে কানেক্টেড সো দ্যাটস ওয়াই এটা পি কিউ এগুলো সেট করলাম না জাস্ট রেটিংটা আর ভোল্টেজ লেভেল সেট করে দিলাম ওকে সাব ট্রানজিয়েন্ট আর ট্রানজিয়েন্ট ভ্যালুগুলো ডিফল্টই থাকবে আর এটা টাইপ দিয়েছি দেখেন টাইপটা কি দিয়েছি সুইং টাইপ দিয়েছি ওকে আমরা হচ্ছে জেনারেটর খুলতে যাচ্ছি কোন বাসের সাথে কানেক্টেড জেনারেটর 2 বাস 3 এই বাস 3 সাথে কানেক্ট করলাম আচ্ছা জেনারেটরের ডিফল্ট ভ্যালুটা না এটা আইডিটা ক্রিয়েট করি আমরা নিউ আইডি ক্রিয়েট করি এটা হচ্ছে জেনারেটর 1 এটা হচ্ছে জেনারেটর আচ্ছা এখানে ভ্যালুটা দেই এটা রেটিংটা কত 11 কত 11 না না ভোল্টেজ লেভেল 11 দেয়া আছে উপরে 11 দেয়া আছে 750 দেওয়ার ভ্যালু এখন বলেন এটা অ্যাক্টিভ জেনারেশন কত 500 মেগাওয়াট 500 এইটার কিউ ম্যাক্স কত এই যে দেখেন ফিক্সড কিউ লিমিট দিয়ে দিয়েছি কত 400 আর মিনিমাম কত মাইনাস কত মাইনাস 300 ভ্যালুগুলো দিলাম ট্রানজিট সাবট্রানজিটে হাত দেওয়ার দরকার নাই ওকে আমাদের হয়ে গেল এইটার কি টাইপের ভোল্টেজ জেনারেটর ভোল্টেজ কন্ট্রোল জেনারেটর এখানে টাইপটা সিলেক্ট করব আচ্ছা সো জেনারেটর 3 দিলাম কোন বাস থেকে 5 বাস 5 এ জেনারেটর আইডিটা ক্রিয়েট করি নিউ আইডি হচ্ছে আমার CT3 আবার 11 কেভি ভোল্ট আমার রেটিং কত এটা 400
জেনারেশন কত 200 মেগাওয়াট কিউ ম্যাক্স কত 140 140 মিনিমাম -100 মাইনাস 100 ওকে আমার দেওয়া ভ্যালু হয়ে গেছে এটা টাইপ কি ভোল্টেজ কন্ট্রোল না জি স্যার এটা ভোল্টেজ কন্ট্রোল তাহলে চেঞ্জ করার দরকার নেই এই যে দেখেন এখানে রেডিং গুলো উঠে গেছে আচ্ছা কোন বাসের সাথে কানেক্টেড এইগুলো হচ্ছে আর কিছু ডিফল্ট ভ্যালু আছে এগুলো হাত দেওয়ার দরকার নেই এরপরে আমরা ইনপুট দিব হচ্ছে লাইনের ভ্যালুগুলো কোন লাইন কোন বাসের মধ্যে আছে তার প্যারামিটার কত রেডিং কত থাকবে সেগুলো ইনপুট দিব তাহলে খেয়াল করে দেখেন এখন আমরা যাব হচ্ছে লাইনে এবং লাইনের জন্য একটা টেবিল ক্রিয়েট করব এটা একটু জুম করি যেহেতু এখানে অপশন আছে আইডি এটা হচ্ছে আমার L1 কোন বাসের সাথে কানেক্টেড প্রথম বাস লাইনটা আচ্ছা ছবি তুলে ফেলে তাহলে দাঁড়ান দুইটা একসাথে হ্যাঁ দুইটা একসাথে ফাইল সেভ করবেন না হ্যাঁ ফাইল সেভ করবেন না আচ্ছা সেভ করে দেবো আমাকে একটু সময় পর মনে পড়ে গিয়ে তাহলে এর আগে A1 এর খুব সুন্দর মতো এক্সপেরিমেন্টটা করাইছি ঠিক এই সেকশনটি করানোর সময় এটা ক্র্যাশ করছে বুঝতে পারছি একদম শেষের দিকে এসে ক্র্যাশ করছে পরে বাকি কাজ আমি বেসিক্যালি মানে এত ইনপুট দেওয়ার পর আবার ইনপুট দেওয়ার সময় আমি এই সেকশনটা থেকে তখন দেখা গেছে ঠিক আছে আচ্ছা সো লাইন 1 হচ্ছে বাস 1 থেকে কত বাস 2 থেকে 6 বাস 2 থেকে 6 এ দিলাম ডাটাবেস আইডিটা দিতে হবে আমাকে ভোল্টেজ লেভেল কত হয় 132 হচ্ছে আমাদের ভোল্টেজ লেভেল ফ্রিকোয়েন্সি আমরা 60 দিয়ে করি হ্যাঁ সমস্যা নাই আমেরিকান স্ট্যান্ডার্ড দিয়ে করি চাইলে আমরা 50 দিয়ে করতে পারতাম 60 দিয়ে করি সমস্যা নাই আর বেস এমবিএ এটা একদম হাত দেওয়ার দরকার নেই 132 হচ্ছে আমার ভোল্টেজ লেভেল R1 R2 এটাতে দেওয়ার দরকার নেই আচ্ছা এখানে আমার একটা জিনিস সেট করে দিতে হবে আমি একটা কিসের বেসিসে দিব পার কিলোমিটারের জন্য কতটুকু হবে ওহমস পার কিলোমিটার এই রেঞ্জটা সিলেক্ট করে দিলাম এখন আচ্ছা এমার্জেন্সি স্ট্যান্ডার্ড লিমিট কত কারেন্টের দেখেন তো লাইন মানে এমার্জেন্সি স্ট্যান্ডার্ড লিমিট কত ম্যাক্সিমাম কত কারেন্ট দিতে পারবে লাইনে 800 নিলাম আর এমার্জেন্সিটা স্ট্যান্ডার্ড হচ্ছে 800 আর এমার্জেন্সিটা সাধারণত স্ট্যান্ডার্ড চেয়ে বেশি হয় কারণ এমার্জেন্সিতে আমরা অনেক সময় স্ট্যান্ডার্ড ভ্যালু চাইতেও বেশি ভ্যালু কি করি অ্যালাউ সো দ্যাটস ওয়াই এটা একটু বেশি দিলাম 850 দিলাম আর এছাড়া অন্য কোনো ভ্যালুর দরকার নেই তোকে তারপর দেখেন ডিফল্ট ভ্যালু রাখছি কারণ লাইন মোটামুটি সবগুলো প্যারামিটারে কি সবগুলো লাইনের জন্যই সেম আপনি অন্য ম্যাটেরিয়াল ইউজ করতেছেন সো সবগুলো লাইনের কন্ডিশন বা ক্যারেক্টার সেম এখানে লেন্থটা দিতে হবে লেন্থ কত 10 ঠিক আছে আর এছাড়া আর কিছু দেওয়ার প্রয়োজন আছে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো আমাদের দেওয়া হয় না আচ্ছা পজিটিভ সিকোয়েন্সে R1 এর ভ্যালু কত এখানে 0.4 এখানে দেওয়া আছে পার ইউনিট এটা পাশে x1 এর ভ্যালু কত 2.4 দেওয়া আছে আর এই v1 এর ভ্যালু কত 155.5 এটাও দেওয়া আছে আপনাদের দেওয়া থাকবে না কারণ এটা আমি আগে দিয়ে রাখছি দ্যাটস ওয়াই এটা সেভ হয়ে আছে ওকে আচ্ছা সো এই ডিফল্ট আইডিটাই আমি সবগুলো লাইনের জন্য দিব আপনি খেয়াল করে দেখবেন সবগুলো লাইনের প্যারামিটারগুলো ভ্যালু সেম খেয়াল করছেন সবগুলো লাইনের প্যারামিটারের ভ্যালুগুলো সেম এই যে দেখেন সব সেম জাস্ট লেন্থ কি এটা ডিফারেন্ট আচ্ছা আমরা লেন্থগুলো চেঞ্জ করব সো লাইন L2 তে আসলো কোন বাস থেকে কোন বাস 4 থেকে 7 ডিফল্ট ভ্যালু থাকলো লেন্থ তো একই থাকলো লাইন 3 কোন বাস থেকে কোন বাস 2 থেকে 4 এটা চলে আসলো ডিফল্ট ভ্যালু থাকলো লেন্থ কত 6.5 এত কিলোমিটার লেন্থ আমরা দিয়ে দিয়েছি এটা হচ্ছে L4 কোন বাস থেকে কোন বাস 6 থেকে 7 ডিফল্ট ভ্যালুটা দিলাম 6.52 এটা লেন্থ ঠিক আছে
সো আমাদের লাইন ভ্যালু দেওয়া হয়ে গেল, সেভ করে ফেলি। এখন আমাদের লাস্ট যে ভ্যালুটা দিতে হবে সেটা হচ্ছে লোড। এখন লোড বিভিন্ন ধরনের হতে পারে, আমরা স্ট্যাটিক লোডটা নিব, হ্যাঁ, অর্থাৎ ভ্যালু ফিক্স থাকবে এরকম লোড নিব। স্ট্যাটিক লোডটা কোথায়, এই যে স্ট্যাটিক লোডটা নিব, আর স্ট্যাটিক লোডের টেবিলটা ক্রিয়েট করব। এখানে আমাদের লোডগুলো আছে, দেখেন লোড আছে আমাদের মোটামুটি 7টা বাসের সাথে কানেক্টেড লোড আছে, তার অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার, মানে রিয়েল পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার এগুলো দেওয়া আছে। এই ভ্যালুগুলো ইনপুট দিলে আমাদের হয়ে যাবে। আমরা লোডটা নিচ্ছি, লোড 1 কোন বাসের সাথে কানেক্টেড, লোড 1 2 বাস 2 এর সাথে কানেক্টেড। ডাটাবেস আইডিটা ক্রিয়েট করতে হবে। এখানে বেসিক্যালি ডিফল্ট ভ্যালু থাকুক, সমস্যা নেই। এখানে আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু লোডের টাইপও চাইলে চেঞ্জ করতে পারবো, হ্যাঁ, লোডের টাইপে এখানে অনেক অপশনস আছে, আমরা ডিফল্ট ভ্যালুটাই রাখছি। ওকে তো দিলাম। আরেকটা জিনিস দেখাই দিই, এই যে লাইন ছিল না, লাইনের ডিফল্ট ভ্যালু মানে ডাটা বেস ক্রিয়েশন আপনি দেখেন অনেকগুলো অপশন আছে। সব সময় যে শর্ট ট্রান্সমিশন মডেল ইউজ করতে হবে এরকম কোনো কথা আছে? আমার লাইনের লেন্থ যদি 200-250 কিলোমিটার হইতো তখন কি আমাদের লং ট্রান্সমিশন মডেল ইউজ করতে হতো না? মানে বিভিন্ন জিনিস আপনি আসলে মডেল চাইলে এখানে সেট করে দিতে পারবেন। ওই অপশনগুলো আমরা গেলাম না, যেহেতু আমাদের শর্ট ট্রান্সমিশন মডেল একদম সিম্পল। আচ্ছা স্ট্যাটিক লোডটা বেসিক্যালি আমরা ক্রিয়েট করলাম। আচ্ছা লোডের কি এর ভ্যালু কত? প্রথম লোডটা 200 এই লোডের ক্ষেত্রে ভ্যালুটা আমরা বাড়িয়ে দিব, আর ভেতরে যেটা ছিল সেটা আসলে ডিফল্ট ভ্যালু, হ্যাঁ। আচ্ছা কি এর ভ্যালু কত? 30। আপনি দেখবেন পি আর কিউ দিলে এমভিএ পাওয়ার ফ্যাক্টর সেট হয়ে যাবে, দেখছেন ভ্যালুগুলো চেঞ্জ হয়ে পাওয়ার ফ্যাক্টর সেট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা লোড 2 দিলাম, কোন বাসের সাথে কানেক্টেড? 3 এর সাথে কানেক্টেড, ডিফল্ট ভ্যালু থাক। পি এর ভ্যালু কত? 60 কিউ 8, ঠিক আছে। আচ্ছা এখানে আদার্স কিছু আছে, এগুলো ডিফল্টই থাক, আমাদের হাত দেওয়ার দরকার নেই। আমরা একটু জুম করে ফেলি, হ্যাঁ, একটু জুম করি। আচ্ছা লোড 3 চার নম্বর বাস সাথে কানেক্টেড, ডিফল্ট ভ্যালু থাক। পি এর ভ্যালু কত? 200 আর কিউ এর ভ্যালু 20। পাওয়ার ফ্যাক্টর সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। লোড 4 কোন বাস? 5 নম্বর বাস, ডিফল্ট ভ্যালু থাক। পি কত? 50 কিউ 5, ঠিক আছে। লোড 5 কত? 6 নম্বর বাসে কানেক্টেড, ডিফল্ট ভ্যালু পি কত? 100 কিউ 30। লোড 6 আছে, লোড 6 7 নম্বর বাসে কানেক্টেড, ডিফল্ট ভ্যালু পি কত? 200 50, ঠিক আছে। এই ধরনের ইনপুট দিলাম, আর লোড নাই আছে কি? আর লোড নাই, লোডের ভ্যালু দিলাম, সেভ করে ফেললাম। সো এই দেখেন বাস, ট্রান্সফরমার, জেনারেটর, লাইন, স্ট্যাটিক লোড এই ফ্লোতে দেওয়ার চেষ্টা করবেন। সো দেওয়ার পর এখন আমরা অ্যানালাইসিসের জন্য প্রস্তুত। অ্যানালাইসিসের জন্য প্রথমে আমাকে দেখতে হবে এই অ্যানালাইসিস পোরশনে সিলেক্ট সলভার সিলেক্ট করতে হবে যে কোন টাইপের অ্যানালাইসিস করব, অর্থাৎ পাওয়ার ফ্লো অ্যানালাইসিস করব। সো এটা সিলেক্ট করা আছে, অন্যগুলো সিলেক্ট করলাম, পাওয়ার ফ্লো সিলেক্ট করলাম, আপনাদের এখানে যে সিলেকশনটা আছে। তারপর যাব স্টাডিতে খেয়াল করে দেখবেন এখানে অনেকগুলো ট্যাব আছে। এই সবগুলো ট্যাবের মধ্যে আমি যে মনিটরিং এর থ্রুতে আমি যে কম্পোনেন্টগুলো ইনপুট দিয়েছি সেই কম্পোনেন্টগুলো এখন আমার সলিউশন পোর্টালে আমি অ্যাড করতে হবে। সো আমি এখানে সবগুলোকে ক্লিক করব, দেখবেন 23টা কম্পোনেন্ট সিলেক্ট হয়েছে, অর্থাৎ সবগুলো আমি আসলে 23টা কম্পোনেন্ট ইনপুট দিয়েছি, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি অ্যাড করে দিব, বুঝতে পারছি? অ্যাড করে দেওয়ার পরে আপনার সিলেক্টেড পোরশনে বেসিক্যালি অ্যাড হয়ে যাবে। এখন সিলেক্ট করে দেখবেন আর সিলেক্ট হচ্ছে না, 0, কারণ আগে সিলেক্ট করে কি করেছি? আমি অ্যাড করে দিয়েছি। আচ্ছা সো ওকে দিয়ে দিলাম। এখন আমরা অ্যানালাইসিসে যাব সলভ করার জন্য। এখানে দেখেন সলভ করার টাইপ আছে, ফার্স্ট ডিকা পয়েন্ট গস সিডেন, আমরা কোনটাতে যাব? নিউটন ম্যাথড। আপনি গস সিডেন দিয়ে দেখতে পারেন, সমস্যা নাই। এরপরে এখানে অ্যাপ্লাই কনস্ট্রেন্ট এই জিনিসটা আছে, আমরা কোনো কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি না। ফ্ল্যাট স্টার্ট দিব আমরা। ফ্ল্যাট স্টার্ট মানেটা কি? এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝার জন্য। খালি ফ্ল্যাট স্টার্ট দিলেই হবে না। ফ্ল্যাট স্টার্ট মানে হচ্ছে সবগুলো ভোল্টেজ ভ্যালুকে নরমালাইজ 1 পার ইউনিট থেকে আমরা স্টার্ট করা শুরু করব।
তারপর ইটারেশনের পর ক্যালকুলেশনের পর যার যে ভ্যালু আসে তাকে সেটা দিব, বাট স্টার্ট করব কত ভ্যালু থেকে 1 পার ইউনিট। ঠিক আছে, এটা এই ফ্ল্যাটটার মানে সোজা ভাষায় এটা। এখন দেখেন ইটারেশন অর্থাৎ কতবার আমার সলিউশন রিপিটেড প্রসেসে ইটারেট করে সলভ করব। অর্থাৎ আমি আপনাকে দেখিয়েছিলাম যে আমরা প্রথমে একটা কাছাকাছি সলিউশন গেস করে সেটা ইকুয়েশনে ইনপুট দিয়ে আরেকটা ভ্যালু আসে না, ওই ভ্যালুটাকে আবার আমরা ইকুয়েশনে ইনপুট দিয়ে বারবার দেখি যে ক্যালকুলেটেড ভ্যালু আর এস্টিমেটেড ভ্যালু অর্থাৎ আমার মিসম্যাচটা বা টলারেন্সটা বা আমার হচ্ছে যে এররটা আছে এররটা কমে যায়, অর্থাৎ বারবার ইটারেট করা লাগে। সো আমরা 60 বার দিব না, আমরা ধরলাম 7টা ইটারেশনে দিই। ঠিক আছে, সো মোটামুটি আমাদের এই প্যারামিটারগুলো সিলেক্ট করার পর আমরা ওকে দিলাম। এখন এখানে দেখেন সলভিং সিলেক্টেড সলভার আছে, অথবা আগে যেই ট্যাবটা আছে ওইটাতে দিলেও আমরা সলভ হয়ে যেত। আমি হচ্ছে সলভ দিই, কিছু একটা হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আচ্ছা ওকে, দেখেন এখানে একটা এরর আছে, ইনভ্যালিড কানেকশন ফর লাইন L1 ভেরিফাই kb বেস প্রাইমারি সেকেন্ডারি সার্চ। দেখেন একটা এরর আসছে, এটা আমাদের যাইতে হবে বলতেছে লাইন 1 এর এই এরর আসছে, তো আমরা লাইনের ডাটাতে যাই, লাইনের ডাটাতে যাওয়ার চেষ্টা করি। লাইনের ডাটাতে গেলাম, লাইন 1 বেসিক্যালি বাস 2 আর বাস 6 এর মধ্যে না, লাইন 1টা এখানে 1 হয়ে গেছে। এররটা কেন আসছে বুঝতে পারছেন? তো আমরা 2 দিলাম, এখন সলভ। এখন সলভ হয়ে গেছে, রিপোর্টে যাই, শো টেক্সট রিপোর্ট দিই। আচ্ছা এররটা এখনো হয়ে গেছে, বুঝতে পারছি? এখন আর কোনো এরর নাই, আমরা একটু ওপেন করি। এখানে দেখেন সামনে ইনপুটটা দেয়, বেসিক্যালি তার কি বোঝাচ্ছে এখানে প্রতিটা কম্পোনেন্টের পাওয়ার সিস্টেমে অপারেটিং অবস্থায় কি ভ্যালু হোল্ড করতেছে দেয়া আছে। জেনারেটরের ভ্যালু কত, স্ট্যাটিক লোড ব্রাঞ্চ অফ বাসগুলোর ভোল্টেজ দেখেন সবগুলো 1 করলেও একটা 1, কারণ এটা রেফারেন্স বাস, এটা 1 থাকবে। B2 হয়ে গেছে 09, B3 1, 9 1 আর 984 952 এরকম কন্ডিশন হয়ে গেছে। অর্থাৎ ভ্যালুগুলো এখন অপারেশনে আছে, তার এখন রিয়েল টাইম কি ভ্যালু হতে পারে সেগুলো সে দিয়ে দিচ্ছে। স্ট্যাটিক লোড ব্রাঞ্চের ভ্যালু অর্থাৎ কোন লাইনে কত কারেন্ট যাচ্ছে সেটাও কিন্তু সে দিয়ে দিচ্ছে, কোন লাইনে কত পাওয়ার যাচ্ছে এগুলো দিয়ে দিচ্ছে। ট্রান্সফরমারের কন্ডিশন, আচ্ছা এই ট্রান্সফরমারটা লাল হয়ে আছে, এটা মানে কি অ্যাবনর্মাল রিপোর্টের দিকে যায়। দেখেন এখানে বলতেছে আন্ডারলোড ওভারলোডেড ট্রান্সফরমার, কিন্তু ট্রান্সফরমারটা ওভারলোডে চলতেছে। আমি লোডিং লিমিট দিছিলাম 400, বাট তার পাওয়ার ফ্লো হইতেছে কত 440। তারপরে সে কি ডেঞ্জারাস অবস্থায় আছে, এমার্জেন্সি লিমিট ক্রস করে নাই, বাট এইটা স্ট্যান্ডার্ড ভ্যালু চলতেছে না, ওভারলোডিং কন্ডিশন আছে। আন্ডারলোডেড কন্ডিশন হচ্ছে
যে ধরেন 400 দিছিলাম, খুব কম চলতেছে, 100 চলতেছে। আন্ডার লোডে আমার সমস্যা নাই, এফিশিয়েন্ট কম ঠিক আছে, বাট আন্ডার লোডে আমার সিস্টেমের সমস্যা, অর্থাৎ 200 দিলেই হয়ে যেত, বাট 400 দিয়ে রাখছি, 100 তো চলতেছে, বাট ওভারলোডে কিন্তু আমার ঝামেলা আছে। ওভারলোডে যদি খুব বেশিক্ষণ আমার ডিভাইস চলতে থাকে, নষ্ট হয়ে যেত। সো আমার এই সমস্যাটা ঠিক করতে হবে। সো আমি এই রিপোর্টটা কাটলাম, সামারি রিপোর্টটা এখানে দেওয়া আছে। আমি সামারি রিপোর্টের পরে আসতেছি অ্যাবনর্মালিটিটা আগে এভাবে দেখে দেখে আপনাকে দেখতে হবে যে কোথাও কোনো ওভারলোডিং বা আন্ডারলোডিং কন্ডিশন আছে কি। ওভারলোডিং আছে ট্রান্সফরমার T2 তে, সো আমরা হচ্ছে ট্রান্সফরমারে যাই। ট্রান্সফরমারে গেলাম, এইখানে বেসিক্যালি হচ্ছে ট্রান্সফরমার ডাটাবেসটা দেই। আচ্ছা, এটা সলিউশনটা অফ করতে হবে, আমরা এটা চেঞ্জ করার জন্য রিয়েল টাইম চেঞ্জ করা যাবে না। অ্যাক্সেপ্টারতে আমার রেটিং দেওয়া হচ্ছে 500, এটা হচ্ছে এত। অ্যাক্সেপ্টারতে ওকে। আচ্ছা, স্ট্যান্ডার্ড ভ্যালুটা কত দিছিলাম ট্রান্সফরমারে? এমার্জেন্সি 500, আমার ইয়াতে দেওয়া কত স্ট্যান্ডার্ড ভ্যালুটা? আচ্ছা, জায়গাটা দেখে দিচ্ছি। ট্রান্সফরমারের স্ট্যান্ডার্ড হচ্ছে রেটিং 400, এত স্ট্যান্ডার্ড লোডিং লেভেল হচ্ছে এটা 500 দেওয়ার কথা। 2 নম্বর ট্রান্সফরমার দেওয়া কত? 500, এটা আমরা দেই না, এই কারণে সমস্যাটা আছে। দ্যাটস ওয়াই এখানে আমরা স্ট্যান্ডার্ড লোডিং লেভেলটা 500 দিলাম। আচ্ছা, তাহলে এমার্জেন্সিটা একটু বাড়াই দিতে হবে না? আমরা মনে হয় কোনোটাতেই এই স্ট্যান্ডার্ড লোডিং লেভেলটা সেট করি নাই, তাই না? ইয়া প্রথমটাতে কত ছিল? 400 ছিল, তাহলে এটা 500 দিছি, এটা ঠিক আছে। 3 নম্বরটাতে কত স্ট্যান্ডার্ড লেভেল? 250, আর এমার্জেন্সি দিয়ে হচ্ছে 300। আচ্ছা, এটা বাই দ্য ওয়ে দিতে হবে, আমার একটু মনে নেই, দিলাম। তাহলে হচ্ছে এখন সেভ করলাম, আবার হচ্ছে আমরা সলভারে গিয়ে আমরা ইনক্লুড করে নেই, মনে করি সিলেক্ট করলাম, আমরা সিলেক্ট করেছি, অ্যাড করে ফেললাম, ওকে দিয়ে দিলাম। এখন আমরা সলভ করে ফেলি, রিপোর্টটা জেনারেট করি। কোনো সমস্যা আছে? আর এখন সলভ হয়ে গেছে। তার মানে পাওয়ার সিস্টেমে আমি যে যে ভ্যালুগুলো চুজ করতেছি, ওভারঅল ওই ভ্যালুগুলোর জন্য পাওয়ার সিস্টেম স্টেবল হবে কিনা বুঝতে পারলাম। যদি না হয় কিভাবে স্টেবল করতে হবে বুঝতে পারলাম। অর্থাৎ ভ্যালুগুলো ওইভাবে আমার ওই চাহিদা অনুযায়ী চেঞ্জ করতে হবে। আচ্ছা, সো এখন আপনারা ল্যাব রিপোর্টে কি করবেন? ল্যাব রিপোর্টে বেসিক্যালি প্রতিটা এই রিপোর্টের টেক্সট রিপোর্টের, আচ্ছা এই রিপোর্টগুলো চাইলে কিন্তু আবার কন্ট্রোল এ দিলাম, এই রিপোর্ট চাইলে কিন্তু এক্সপোর্ট করা যায়। এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এক্সপোর্ট অল। মাইক্রোসফট এক্সেলে এক্সপোর্ট করতে দিলে নাও হইতে পারে, অনেক ভার্সনে হয় না। ইন্টারনেট এক্সপ্লোরারে যাবেন, ইন্টারনেট এক্সপ্লোরার আছে কিনা, ইন্টারনেট এক্সপ্লোরার নাই। স্ক্রিনশট দিয়ে দিন, ঠিক আছে? এখান থেকে এক্সপোর্ট অল মাইক্রোসফট এক্সেল এক্সপোর্ট হয় কি না হবে না। আচ্ছা, তাহলে আমরা স্ক্রিনশট দিয়ে দিব, ঠিক আছে? স্যার আমাদের তো বলে রেজাল্টগুলো হচ্ছে স্ক্রিনশট করলে হবে না, আগে যেগুলো ইনপুট করছে সেগুলো দিতে হবে। না না, আগে যেগুলো ইনপুট দিয়েছেন এগুলো তো ল্যাব শিটেই আছে, ওগুলো দেওয়ার দরকার নেই। আচ্ছা, সো আপনারা কি করবেন? এইটা স্ক্রিনশট দিবেন সুন্দর করে, প্রত্যেকটা ট্যাবে অপারেটিং কন্ডিশনের স্ক্রিনশটটা দিবেন এবং এই অ্যাবনরমাল রিপোর্টটা ভালো মতো দেখবেন, এইটারও স্ক্রিনশট দিতে হবে। হ্যাঁ, এই অ্যাবনরমাল রিপোর্ট আর সামারি রিপোর্টে কি আছে আপনি দেখেন টোটাল জেনারেশন কত, আমার অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ কত, স্প্রিং রিজার্ভ এটা কি, এটা পার্সেল স্টেবিলিটি করার সময় আমরা বুঝবো। আসলে রিজার্ভ একটা পোর্শন থাকে, অর্থাৎ আমার যে রোটরটা ঘুরতেছে জেনারেটরে ওটার বেসিক্যালি ক্যাপাসিটি আছে, ওইটা আমরা পাওয়ার স্টেবিলিটিটা আলোচনা করবো। স্ট্যাটিক লোডের পরিমাণ কত, আমরা কোনো
শান্ট লোড বা মোটর লোড নেই, সবগুলো কি স্ট্যাটিক লোড ছিল না? তো দ্যাটস স্ট্যাটিক লোডের ভ্যালু এখানে দেয়া আছে। টোটাল লোড বেসিক্যালি এত, আপনার লাইন লস, তারপর ট্রান্সফরমার কোর লস, টোটাল লস কত? আপনি দেখেন জেনারেশন আর লোড ডিমান্ড সবগুলো মিসম্যাচ করে কি জিরো আসছে না? মিসম্যাচ এটাই তো চাই। জেনারেশন আর ডিমান্ড কি হবে? রিঅ্যাক্টিভ পাওয়ারের মিসম্যাচ কত? তারপরে বেসিক্যালি আমার সিস্টেমটা স্টেবল আছে, বুঝতে পারলাম? সো এইভাবে এখানেও আরো কিছু বেসিক্যালি এখানে কিছু আদার্স প্যারামিটার দেওয়া আছে, এগুলো দেখবেন। তো এই অ্যাবনরমাল রিপোর্ট আর এই সামারি রিপোর্টের উপর বেসিস করে আপনাকে ল্যাব রিপোর্টের ডিসকাশন লিখতে হবে, বুঝতে পারলাম? সবগুলো টাইটেল সহ এগুলো স্ক্রিনশট দিবেন এবং হালকা বর্ণনা দিবেন কোনটা কি বোঝাচ্ছে, আর এই অ্যাবনরমাল রিপোর্ট আর সামারি রিপোর্টের বেসিসে রেজাল্ট এবং ডিসকাশন লিখতে হবে। আমি বুঝতে পারলাম? আচ্ছা, এখন আপনাদের প্রধান কাজ কি থাকবে? আর এজ এ প্রুফ আপনি যে কাজটা করছেন কোন একটা ট্যাবের মধ্যে আপনি যে আপনার নামটা লিখবেন, নিয়ে ওইটা স্ক্রিনশট দিতে হবে, বুঝতে পারছি? এটা স্ক্রিনশট সহ ফাইলটা দিবেন, বুঝতে পারলাম? আচ্ছা, সো এখন দেখেন আসলে কাজ ছুটি করতে চাইলে অনেকভাবেই করা যায়। এই কাজটা না আমরা চাইলে ম্যাটল্যাব দিয়েও করতে পারি। ম্যাটল্যাব একটু মানে লেন্দি হবে এবং হয়তো একটু ঝামেলাও বাড়তে পারে, বাট এই কাজটা ম্যাটল্যাব দিয়েও করা যায়। তো কেন একটা বাড়তি সফটওয়্যার শিখে নিলাম? কারণ এই সফটওয়্যারগুলো না পাওয়ার সিস্টেমের জন্য স্পেশালাইজড। এটা তো হালকা ভার্সন। আরেকটা সফটওয়্যার আছে পিএসসি এক্সপ্লোরার। হ্যাঁ, ওই পিএসসি এক্সপ্লোরার যেই সফটওয়্যারটা আছে এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, সিমেন্সের যে সফটওয়্যারটা আছে ওইটা অ্যাজ ফার অ্যাজ আই নো এটা লিটারালি বিভিন্ন দেশ ব্যবহার করে। বাংলাদেশেও মনে হয় পিএসসি এক্সপ্লোরার ইউজ করে আমি যতটুকু জানি। তো পিসেপটা শিখলে ওই সফটওয়্যারটা শেখাও সহজ হবে। আমরা পিএসসি শিখবো না, আমরা পিসেপটাই শিখবো, বুঝতে পারলাম? পিএসসিটাই আমরা বেসিক্যালি আমাদের মূল ফোকাস থাকবে। তো এখন ল্যাব রিপোর্টে আমি যে 7 বাস সিস্টেমটা করিয়েছি সেটা হুবহু আপনাদেরকে রিপ্লিকেট করতে হবে। এরপরে ল্যাব রিপোর্টে একটা কথা বলা আছে। আচ্ছা, এই যে বাই দ্য ওয়ে ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন হয়েছে, হ্যাঁ ঠিক আছে? ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন হয়েছে, এখানে ফাইলটা খুব সুন্দর মতো এখানে চলে এসেছে। এখন আপনি চাইলে এটাকে সিলেক্ট করতে পারেন অথবা পিডিএফ করে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে পারেন, সমস্যা নেই। এটা পিডিএফ করতে গেলে একটু হ্যাসেল হবে। আই গেস আমাদের এত দরকার নাই, স্ক্রিনশট নিয়ে নিন, ঠিক আছে? আচ্ছা, সো এভাবে বেসিক্যালি আমাদের কাজগুলো করতে হবে। এখন যে জিনিসটা আমরা বলতে চাচ্ছিলাম যে ল্যাব রিপোর্টে আপনি দেখবেন যে টাস্কে বলা আছে যে বাস 7 এ একটা জেনারেটর অ্যাড করে ওই পরিমাণ রিকোয়ারমেন্ট অনুযায়ী জিনিসটাকে অপটিমাইজ করুন, ঠিক আছে? সো এখন আপনি ওই টাস্কটা করার আগে পিসেপের সাথে অভ্যস্ত হওয়ার জন্য আমি মাত্র যে জিনিসটা করিয়েছি নিজে হাতে কলমে ইনপুট দিয়ে দিই ওইটা কমপ্লিট করুন, করে রিপোর্টের একটা পোর্শন তৈরি করবেন। দেন অ্যাজ এ এক্সট্রা টাস্ক ওই টাস্কটা যদি করতে পারেন বোনাস মার্ক পাবেন, ঠিক আছে? বুঝতে পারলাম? সো টাস্কটাও আপনারা দেখবেন। এইটাই বেসিক্যালি আমাদের অ্যাজ এ হোল পিসেপের টিউটোরিয়ালে বা পিসেপের ফ্রেমওয়ার্কটা আমরা দেখিয়েছি। আমরা হয়তো নেক্সট টাইম পাওয়ার ফ্লো অ্যানালাইসিসের বাইরে যেও লোড কি বলে ফল্ট অ্যানালাইসিসও করতে পারি পিসেপে, ঠিক আছে? সো ফল্ট অ্যানালাইসিসের জন্য ফল্টের জিনিসগুলো আমাদের করতে হবে, তাহলে তো আসলে বোঝা যাবে না। আচ্ছা, সো এখন যেহেতু একটা টুল আপনারা শিখে ফেললেন, এখন যে কোনো সিস্টেম কি অ্যানালাইসিস করা সহজ না? সহজ হবে কি না? ডেফিনেটলি সহজ। এখন আমি আপনাদেরকে বলি, আমাদের টিচার আমাদেরকে একটা সিস্টেম দিছিল IEEE